তারপর সে যদি হচ্ছে জনতার পক্ষে কথা বলে তাকে পাকিস্তানের রাজাকার বলে আখ্যায়িত করে। আপনি জানেন যে বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বুয়েট বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর যে নির্যাতন চালিয়েছে সেই ছবিগুলো যদি এখন আমাদের সামনে আসে তখন হৃদয় কেঁপে ওঠে যে একটা মানুষ কখনো বিশেষ করে কোনো নারী শিক্ষার্থীভাবে মারতে পারে না। যাদের হাত ধরে আন্দোলন সূত্রপাত হয়েছে আমাদের সহযোদ্ধা 6 জনকে হচ্ছে পুলিশ তার হেফাজতে নিয়ে যায়, দিনের পর দিন তাদেরকে টর্চার করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ দুপুর সম্মানিত দর্শক, আমি আপনাদের হোস্ট নিগার দিলহার। আপনারা দেখছেন WNN বাংলা। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ থেকে আকরাম হুসাইন, সমন্বয়ক জুলাই মুভমেন্টের। তো তার সাথে আমরা কথা বলবো তাদের জুলাই মুভমেন্টের যাত্রা নিয়ে এবং তাদের পাকিস্তানে কি রকম এক্সপিরিয়েন্স আছে সেই বিষয়গুলো নিয়ে। চলুন তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। প্রথমত তো পাকিস্তানে ওয়েলকাম করছি, তারপর হচ্ছে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের আমাদের স্বাধীনতা 2.0 তার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। তো প্রথমত তো আমি আপনাকে এই প্রশ্নটাই করতে চাচ্ছি যে এই যে জুলাই মুভমেন্টটা, কোটা মুভমেন্ট থেকে এটা যে এত বড় একটা পর্যায়ে চলে যাবে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি। তো এই জার্নিটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা হচ্ছে 2024 সালের 5 জুন বিশেষ করে আমি আর আমার হচ্ছে 2-4 জন ফ্রেন্ড লাইব্রেরিতে পড়তেছিলাম, ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে। তখনই হচ্ছে আমরা ফেসবুকে একটা নিউজ প্রচুর ছড়াচ্ছে, দেখতেছি যে হচ্ছে 2018 সালে সরকার যে কোটা প্রথা বাতিল করেছিল সেটা হচ্ছে আবার পুনরায় 2024 সালের 5 জুন বহাল করছে। ওই নিউজটা দেখার পরে আলটিমেটলি আমরা একটা হতাশ হয়ে যাই যে এমনি পড়াশোনা করতে পারে নাই, পলিটিক্যাল প্রেশার ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ছাত্রলীগের বাইরে কোনো কথা বলতে পারে নাই, পড়াশোনাতে কন্টিনিউ করতে পারে নাই। এখন যদি শেষ মুহূর্তে আবার এরকম কোটা সিস্টেম থাকে তাহলে চাকরি পাওয়াটা আমাদের জন্য খুব টাফ, ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক বলছেন আপনি। তখন একদম হতাশার মধ্যে পড়ে যায়। তখন একটু পরেই আমাদের ছোট ভাই রিফাত রশিদ তার একটা পোস্ট ফেসবুকে দেখতে পাই যে হচ্ছে পুনরায় কোটা পুনর্বহাল করার প্রেক্ষিতে হচ্ছে একটা বিক্ষোভ বা প্রতিবাদ মিছিল হবে। তখন অ্যাটলিস্ট মনের মধ্যে আশাটা জাগে যে অ্যাটলিস্ট কোটা বাতিল হোক বা না হোক আন্দোলন একটা হবে, আমরা সেখানে অংশগ্রহণ করবো, পরবর্তী দেখা যাক। সে 5 জুন সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে 5 জুন সন্ধ্যা 7:20 আমাদের প্রথম প্রতিবাদ মিছিল শুরু হয়। আমরা আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক মিছিল একের পর এক, একদিনের পর একদিন আমরা কন্টিনিউ করি। আমরা 4-5 দিন কন্টিনিউ করার পরে যে তখন অ্যাটর্নি জেনারেল ছিল তারপর একটা স্মারকলিপি প্রদান করি যে 2018 সালে যে রায়টা দিয়েছিল সেই রায়টা পুনর্বহাল করার জন্য। দুর্ভাগ্যবশত আমরা সেখানে যাই কিন্তু অ্যাটর্নি জেনারেল বরাবর আমরা পৌঁছাইতে পারি না, এর আগে হচ্ছে আমাদের ফিরে আসতে হয়। তখন হচ্ছে আমরা একটা আলটিমেটাম দেই যে আগামী 30 জুনের মধ্যে যদি হচ্ছে 2018 সালের প্রজ্ঞাপন সেটা যদি পুনর্বহাল করা না হয় তাহলে হচ্ছে আমরা রাজপথে নামবো, অর্থাৎ আমরা ক্যাম্পাসের বাইরে যাব। কিন্তু দুঃখের বিষয় 30 জুন চলে যায়। আর এর মাঝখানে হচ্ছে ঈদুল ফিতর ছিল। তখন সরকারের একটা চিন্তা ভাবনা ছিল যে দীর্ঘ একটা গ্যাপ চলে গেছে, ক্যাম্পাস বন্ধ, হয়তো শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন চালু করতে পারবে না। কিন্তু আমাদের মনের ভিতরে যে ইচ্ছা ছিল যে না, এই কোটা প্রথা কোনোভাবে বাংলাদেশে রাখা যাবে না, সেই ইচ্ছার জের ধরেই হচ্ছে আমরা 1 জুলাই ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা দিবস সেদিন ছিল, সেদিনে আমরা আবার পুনরায় মাঠে নামি। আমরা একের পর এক আমাদের কর্মসূচি চালিয়ে যাই। তখন একটা রায় ছিল যে 4 জুলাই হাইকোর্ট একটা রায় দেবে। তখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ তখন থেকে হচ্ছে আমাদের একটা আশ্বস্ত করেছিল যে হয়তো কোটা প্রথা বাতিল হবে। এর প্রেক্ষিতে তারা বলছে ঠিক আছে, তোমরা আন্দোলন করার দরকার নাই, কোটা প্রথা তেমনি বাতিল হবে। কিন্তু দুঃখের বিষয় 4 তারিখ 12টা বাজে কোর্ট বেঞ্চ বসার কথা, আমরা প্রোগ্রামটা কি হচ্ছে 10টা বাজে। এর মধ্যে শুনতে পাই যে 10টার আগে 9টা বাজে সে কোর্টে উঠছে এবং আমাদের বিরুদ্ধে রায় গেছে, অর্থাৎ কোটা পুনর্বহাল হয়ে গেছে। তখন সেদিন থেকে হচ্ছে আমরা শাহবাগ ব্লকেট করি, সারাদিন হচ্ছে আমাদের ব্লকেট কর্মসূচি চলে। একের পর এক আমরা ব্লকের কর্মসূচিতে বাংলা ব্লকের ঢাকা শাটডাউন, বাংলা শাটডাউনের কর্মসূচি চলতে থাকে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমরা শেষ মুহূর্তে যদি দেখি সরকার আমাদের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না, এক পর্যায়ে হচ্ছে আমরা রাষ্ট্রপতি বরাবর এক স্মারকলিপি প্রদান করি যে কোটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে অর্থাৎ যৌক্তিক সংস্কার করতে হবে। যাদের জন্য কোটা প্রয়োজন, যেমন প্রতিবন্ধী বা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বলি, যাদেরকে বলি তাদের জন্য হয়তো কোটার প্রয়োজন, সেই পর্যন্ত কোটা রেখে ওটা যুক্তি সংস্কার করতে হবে। কিন্তু সেদিনও হচ্ছে রাষ্ট্রপতি আমাদের কথা শুনে নাই। আমরা সারা দিন প্রোগ্রাম করে যখন হলে ফিরে আসি তখনই 14 জুলাই আমরা দেখতে পাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে হচ্ছে আমাদের ব্যঙ্গ করে এরকম একটা বলে যে হচ্ছে আমরা নাকি রাজাকারের প্রেতাত্মা বা রাজাকার নাতি। এই জিনিসটা শোনার পরে আসলে হচ্ছে আমাদের রক্তের যে তেজ ছিল সেটা একটু বেড়ে যায় যে না আর না,
কিন্তু সারাদিন হচ্ছে আমরা সকাল 9টা থেকে আমরা যাই বঙ্গভবন বরাবর রাষ্ট্রপতি স্মারকলিপি দেওয়ার জন্য। 9টা থেকে প্রায় 5টা পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, ক্লান্ত। তখন হলে ফিরে আসি, কিন্তু মনের ভিতর খুব জেদ, না এটা সহ্য করা যায় না, এটা সহ্য করা যায় না। এক পর্যায়ে রাত 10টা, আমি হচ্ছে বিজয় একাত্তর শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তরের পার্শ্ববর্তী হল সূর্য সেন হল। সেখান থেকে একজন স্লোগান দেয় যে আমি কে তুমি কে। তখন পার্শ্ববর্তী হলের যত শিক্ষার্থী আছে সবাই হচ্ছে একসাথে উচ্চারণ রাজাকার রাজাকার। সেদিন রাত্রে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েদের হলগুলো ছিল তারা হলের থালা ভেঙে রাতে 11:30 12টার দিকে বের হয়ে আসে। তখন তাদের বের হয়ে দেখে আমরা ছেলেরা যারা ছিলাম প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে। এবং সেই রাতেই আমরা যখন বিজয় একাত্তর হল থেকে বের হইতে যাই তখন ছাত্রলীগ আমাদেরকে আটকে দেয়, একটু দরপাকড় এখানে হয়। তো পরবর্তী দিন হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাবে যে আমাদেরকে রাজাকার বলছে। এই বক্তব্য প্রত্যাহারের দাবিতে আমরা একটা কর্মসূচি দেই রাজু ভাস্কর্যে। সেদিন আমাদের কর্মসূচি 12টার দিকে ছিল। আমাদের সাথে সাথে ছাত্রলীগের একটা প্রোগ্রাম থাকে ওই রাজু ভাস্কর্যে। দুঃখের বিষয়, আমরা আমাদের প্রোগ্রামে স্টুডেন্ট ছিল 3 থেকে 4 বা 5 হাজারের মতো। ছাত্রলীগ তাদের শুধু ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত ঢাকা কলেজ বা আশেপাশে যে ঢাকা উত্তর মহানগর, দক্ষিণ মহানগর যারা ছিল ছাত্রলীগ বা টোকাই লীগ যাদেরকে বলতি, তাদেরকে ভাড়া করে নিয়ে এসে অস্ত্র টস্ত্র সহকারে ক্যাম্পাসে মহড়া দেওয়া শুরু করে। আমরা রাজু ভাস্কর্য থেকে হচ্ছে বিজয় একাত্তর হলে কিছু শিক্ষার্থী আটকে ছিল, বিশেষ করে আমি যে আটকে ছিলাম, বের হতে পারতেছিলাম না। তখন হচ্ছে তারা আসে আমাদেরকে সেভ করার জন্য। যখন হচ্ছে বিজয় একাত্তর হল বরাবর তারা আসে সেভ করার জন্য, তখনই হচ্ছে বিজয় একাত্তরের উপর থেকে আক্রমণ শুরু হয়। আমার হল হচ্ছে 11 তলা বিজয় একাত্তর হল। উপর থেকে যদি একটা 100 গ্রামের জিনিস নিচে নিক্ষেপ করা হয়, এটা মনে হয় নিচে আসলে অনেকটাই ভারী হয়ে যায়। তখন হচ্ছে আমাদের নিচে যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল অনেকে আহত হয়ে যায়, অনেকের মাথা ফেটে যায়। তখন থেকে হচ্ছে আসলে আন্দোলনের মূল সূত্রপাত আর কি। সেই দিন তারা যে নির্যাতন চালিয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর যে নির্যাতন চালিয়েছে, সেই ছবিগুলো যদি এখন আমাদের সামনে আসে তখন হৃদয় কেঁপে ওঠে যে একটা মানুষ কখনো, বিশেষ করে কোনো নারী শিক্ষার্থীভাবে মারতে পারে না। সেটাই, মানে ছেলে মেয়ে বাচ্চা মানে কতজন তো মারা গেছে। মানে সত্যি কথা, এটা অনেক প্যাথেটিক একটা জিনিস। মানে কিভাবে এমন অর্ডার দিতে পারে? হ্যাঁ, সেই দিনের পর থেকে হচ্ছে আমাদের আন্দোলনের শুরু। 16 জুলাই হচ্ছে এরকম অবস্থা, এবং 17 জুলাই হচ্ছে বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ ভাই, তাকে হচ্ছে আপনারা দেখেছেন ভিডিওটা, হচ্ছে উন্মুক্ত সে বুক পেতে দিয়েছে, নির্দয় পুলিশ একদম বরাবর তার বুকে গুলি করেছে। আসলে সেই দিন আবু সাইদ, শান্ত, ওয়াসিম ওনাদের শাহাদাত বরণ করার পর আসলে কেউ থেমে থাকতে পারে না। তখন জাত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই রাজপথে নেমে পড়ে। তখন হচ্ছে আমাদেরকে থামানোর জন্য এক প্রকার গণহত্যা আমাদের প্রতি চালানো হয়। আমাদের সর্বশেষ যদি বলি, শাহাদাতের সংখ্যা প্রায় 2000 ছাড়িয়েছে। আমরা এই 16 জুলাই 17 জুলাইয়ের পরে একের পর এক আন্দোলন চালিয়ে গেছি। মাঝখানে প্রায় 1 সপ্তাহের মতো ইন্টারনেট ব্লক ছিল, আর ঢাকা একদম জনশূন্য ছিল, কারফিউ চালু ছিল। তারপর আমাদের আন্দোলন চালিয়ে যাই। মাঝে মধ্যে হচ্ছে আমাদের আন্দোলনের মূল যাদের হাত ধরে আন্দোলন সূত্রপাত হয়েছে, আমাদের সহযোদ্ধা 6 জনকে হচ্ছে পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়, দিনের পর দিন তাদেরকে টর্চার করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে লিখিত একটা জবানবন্দি তারা নেই, যা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করেছে। আর তখন এই বার্তাটা দেখে আরো সাধারণ শিক্ষার্থীরা আরো খেপে যায়, যে একে হচ্ছে আমাদের ভাইদেরকে কিভাবে শাহাদাত বরণ করা হচ্ছে বা শহীদ মারা হচ্ছে, আবার সেটা হচ্ছে আন্দোলন প্রত্যাহার একটা নাটক ডিবি অফিসে সাজানো হচ্ছে। এই জিনিসটা দেখার পরে আসলে আবার আমরা রাজপথে পুনরায় নামার পরে দেখা যায় 3 তারিখ বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের লিডার নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করে যে এই বর্তমান সরকার শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আর সেদিনের প্রেক্ষিতে আমরা 5 তারিখে একটা কর্মসূচি দিই, ঢাকা চলো। আমি ঢাকা চলো কর্মসূচি আমরা যেদিন দিই 5 আগস্ট, আমরা দেখি সকালবেলা পুলিশ, সেনাবাহিনী, যত বাহিনী আছে তারা রাজপথে শক্ত অবস্থান নেই। কিন্তু সেনাবাহিনীর জুনিয়র সৈনিক যাদেরকে বলি বা নব্য সৈনিক যাদেরকে বলি, নৌজওয়ান যারা আছে, তারা হচ্ছে দেশপ্রেমিক, সত্যিকার অর্থে তারা দেশপ্রেমিক ছিল। তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতার কাতারে নেমে আসে, তারা আমাদেরকে সেভ করে। এবং তাদের এই সহযোগিতা বা তাদের এই সেভের প্রেক্ষিতে আমরা ওই দিন আমাদের যে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর যে বিষয়টা ছিল, আমরা সেদিন এটা করতে পারি এবং সরেছে শেখ হাসিনা
বাংলাদেশ থেকে পালিয়েছি। আচ্ছা, আমি আপনাকে একটা লাস্ট কোশ্চেন এটাই করতে যাচ্ছি। আমি কয়েকদিন ধরে কিন্তু এই পোস্টটা দেখতেছি যে সমন্বয়কেরা নাকি পাকিস্তান পালিয়ে গেছে, তো আপনি তো এখন পাকিস্তানে, তো আপনার এক্সপিরিয়েন্স পাকিস্তানের সাথে এখানে আসার পর কেমন ছিল? এবং পাকিস্তানের সাথে কিন্তু এখন কিন্তু ভালো কিন্তু একটা সম্পর্কের উন্নতি হচ্ছে, তো সেই জিনিসগুলো আপনি কিভাবে দেখেন অ্যান্ড ইন ফিউচার কি করলে বেটার হবে, বাইলেটারাল রিলেশনটা আরো বেটার হবে? আচ্ছা দেখেন, পাকিস্তান পালিয়েছে জিনিসটা এরকম না, শুধু হচ্ছে আমরা 2024 সালের আগে যখন হচ্ছে আমরা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে যাচ্ছি বা আমাদের অধিকারের কথা বলতে যাই, তখন হচ্ছে আমাদেরকে এক প্রকার পাকিস্তানের রাজাকার বলে আখ্যায়িত করেছে। সে যে হোক, সে যদি হিন্দু খ্রিস্টান বুদ্ধিহীন হোক, তারপর সে যদি হচ্ছে জনতার পক্ষে কথা বলে, তাকে পাকিস্তানের রাজাকার বলে আখ্যায়িত করে। আপনি জানেন যে বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বুয়েট, সেখানে হচ্ছে ছাত্র রাজনীতি অর্থাৎ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছিল। তখন ছাত্রলীগের যে সভাপতি ছিল সে বলে যে বুয়েট কি পাকিস্তান নাকি, যে সেখানে প্রবেশ করতে ভিসা লাগবে। অর্থাৎ কথায় কথা যখন জনতার কথা বলা হয়তো তখন হচ্ছে আমাদেরকে পাকিস্তানি বলে আখ্যায়িত করা হয়তো। 5 আগস্টের পরে যদিও ফেসিবাদী সরকার বা ফেসিস্টরা হচ্ছে প্রকাশ্যে নাই, কিন্তু মিডিয়ার মধ্যে তারা গুজব লিখি হিসাবে এখনো আছে। কিছু হইলেই বলে যে সমন্বয়করা পাকিস্তান পালিয়ে যাচ্ছে এই সেই, কিন্তু সত্যিকার অর্থে এরকম না, পালিয়ে যাওয়ার কিছুই না। যারা দেশের জন্য কাজ করে তারা কখনো দেশ ছেড়ে যায় না। আর আমরাও তাদের সাথে, তারা যেহেতু শুধু গুজবই চড়াচ্ছে, গুজবের সাথে তাল মিলিয়ে আমিও কিছুদিন পোস্ট দিচ্ছি যে চলে যাচ্ছি এই সেই। সত্যিকার অর্থে যখন আমি পাকিস্তান আসি, আর তাছাড়া পাকিস্তান যে আসবে এই প্রোগ্রাম নিয়ে তো প্রায় 20-25 দিন আগে অ্যানাউন্স করে যে আমরা আসবো। আর এটা তো একটা ইউথ প্রোগ্রাম, এটা তো যে কোনো কান্ট্রিতেই হতে পারে। অবশ্যই সেখানে আসবো। তো ওই জিনিসটা হচ্ছে তাদের মজার ছলেই বললাম। তখন শেষমেশ যখন আসি, পাকিস্তান আসছি, তখনও তারপর এক প্রকার হচ্ছে ছাত্রলীগ গুজব চড়াচ্ছে যে না, সত্যি করে তারা পালিয়ে যাচ্ছে। এই জিনিসটা আসলে তারা করে। আর যে সম্পর্কের কথা বলি, সেটা হলো শুধু 24 সালে বিপ্লব হয়েছে, বিপ্লবের পরবর্তী পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো বা খারাপ ওইটা নির্ভর করে না। আমরা শুধু পাকিস্তান না, আমাদের সাথে যাদের সুসম্পর্ক ছিল, বিশেষ করে যে মুসলিম কান্ট্রির কথা যদি বলি, দুর্ভাগ্যবশত কিছুদিন পূর্ব তাদের সাথে আমাদের এরকম ভালো সম্পর্ক ছিল না। কিন্তু আমরা চাই ওদের ভবিষ্যতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির সাথে আমাদের সম্পর্কটা ভালো হোক, আর পাকিস্তানের সাথে অবশ্যই ভালো হোক, সেটা আমরা চাই। আমরা চাই যে হচ্ছে একক কোনো দেশের উপর যে নির্ভরশীলতা, আমরা পূর্বে দেখেছি যে ইন্ডিয়ার প্রতি আমরা সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। তাদের প্রোডাক্ট বলি বা কিছু একটা বলি, তার কোনো কারণে বন্ধ করে দিলে আমাদের বাজার এটা আহামরি হয়ে গেছে। আসলে নট অনলি পাকিস্তান, আমাদের তুর্কি, নেপাল, শ্রীলঙ্কা সব কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে হবে নিজেদের সুবিধার্থে। অর্থাৎ একক দেশের প্রতি নির্ভরশীল থাকতে হবে। তো আপনি লাস্ট পাকিস্তানিদের কি বলতে চান? পাকিস্তানিদেরকে হচ্ছে বলতে চাই যে আমরা এজ এ মুসলিম হিসেবে বলি বা পূর্বে আমরা একসাথে ছিলাম সেটা হিসেবে যদি বলি, আমাদের মধ্যে যে ন্যায্যতার একটা হিসাব নিকাশ থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে মুসলিম হিসাবে পূর্বের সম্পর্ক হিসাবে আমরা বিশ্বের মধ্যে একটু মাথা ছাড়া দিয়ে উঠতে পারবো, যদি আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। ঠিক বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের শোতে জয়েন করার জন্য। অনেক ধন্যবাদ দর্শক আমাদের শোটি দেখার জন্য। আশা করি আপনাদের আমাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।